ইসরায়েলের শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় আঘাত, ইরানে আক্রমণ নেতানিয়াহু বাহিনীর, লেবাননে বিমান হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী নিহত। ইরানের কার্দিক দখলে নেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রে, জানালেন ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য মার্কিন স্থল অভিযান ঠেকাতে প্রস্তুত তেহরানও, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইসরায়েলের শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, তবে ক্ষতিগ্রস্ত কারখানা থেকে বিপজ্জনক রাসায়নিক ছড়ায়নি বলে দাবি করেছে তেল আবিব। জবাবে তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলি আক্রমণে একজন নিহত হয়েছেন। এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনায় বসাতে পাকিস্তান কাজ করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় রোববার ইসরায়েলের বিরশেবা এলাকায় নিয়ত হোভাব শিল্পাঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। হামলার পরপরই ক্ষতিগ্রস্ত কারখানা থেকে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কায় আশেপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়। পরে ইসরায়েল দাবি করে কারখানা থেকে বিপজ্জনক পদার্থ ছড়ায়নি। এদিন ইসরায়েলের মধ্যাঞ্চলেও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে তেল আবিব। কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালায় ইরান। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় দেশটিকে লক্ষ্য করে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 12টি ড্রোন ছোড়া হয়েছে। এদিকে ইরানের তেহরান সহ বিভিন্ন এলাকায় আক্রমণ চালিয়েছে ইসরায়েলও। দখলদার বাহিনীর দাবি, অস্ত্র গবেষণা ও উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে 120টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তেহরানে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবি টেলিভিশনের কার্যালয়, ইস্পাহানে একটি বিশ্ববিদ্যালয়েও চলে মার্কিন ইসরায়েলি হামলা। তাবরিজে পেট্রোকেমিক্যাল কোম্পানিকেও লক্ষ্যবস্তু করা হয়। হরমুজ প্রণালীতে একটি MQ-9 ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। হরমুজের পাশাপাশি ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছে তেহরান। ওই অঞ্চলে মোতায়েনরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরানের নৌবাহিনী। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলি বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। চলমান সংঘাত বন্ধে ইসলামাবাদে বৈঠকে বসেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। ইরান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা করেন তারা। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান। একই সঙ্গে শিগগিরই ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। আমি ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা সংক্রান্ত সম্ভাবনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীদের জানিয়েছি। এই উদ্যোগকে তারা সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একই কথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। উর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি। ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছে গোষ্ঠীটি। বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগরে নৌযান লক্ষ্য করে হাউথি হামলা চালালে বিশ্ব বাণিজ্য নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। 4 সপ্তাহের নীরবতা ভেঙে ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি। হামলায় ইসরায়েলের বিভিন্ন সংবেদনশীল সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় বলে জানায় গোষ্ঠীটি। হাউথিদের হামলা ইরানের তুলনায় কম কার্যকর হলেও তা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। গোষ্ঠীটি বাবেল মানদেব প্রণালীতে জাহাজে হামলা চালিয়ে আগেও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এবারও এই পথ অস্থিতিশীল হলে বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে। অন্যদিকে হরমুজে নিষেধাজ্ঞা থাকায় এ পরিস্থিতি আরও জটিল হবে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর ঝাঁকির মুখে পড়তে পারে। অতীতে এমন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি বিমান হামলা চালিয়েছে। তবে হাউথিরা এবার কতটা এগোবে তা এখনও পরিষ্কার নয়।
অন্যদিকে ইয়েমেন নিজেই দীর্ঘ যুদ্ধের পর কিছুটা স্থিতিশীলতা অর্জন করেছে। নতুন করে আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়লে দেশটির অভ্যন্তরীণ সংঘাত আবারও জ্বলে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ফ্লাইং রাডার বিমান ধ্বংসের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এই বিমান শত শত মাইল দূরের হুমকি শনাক্তে সক্ষম। এই হামলাকে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলায় অত্যাধুনিক মার্কিন রাডার বিমান ধ্বংসের কথা জানায় কর্তৃপক্ষ। একাধিক সামরিক বিমান ক্ষতিগ্রস্ত সহ 12 মার্কিন সেনা আহতের খবরও পাওয়া গেছে। মার্কিন এ বিমান আকাশে ভাসমান রাডার হিসেবে কাজ করে, যা শত শত মাইল দূর থেকে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান শনাক্ত করতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম পরিস্থিতি বুঝতে এটি কমান্ডারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন বাহিনীর বহরে এই ধরনের বিমানের সংখ্যা মাত্র 16টি। প্রতিটি তৈরি করতে খরচ পড়ে অন্তত 50 কোটি মার্কিন ডলার। এ হামলাকে যুক্তরাষ্ট্রের আকাশ নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থার উপর সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরান জুড়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি রাজনীতিবিদরা। সম্প্রতি দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয়েছে। এটি পাশ হলে আন্তর্জাতিক পরমাণু বিধিনিষেধের তোয়াক্কা করবে না ইরান। ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনার কাছে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলা আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। হামলার কারণে বড় ধরনের তেজস্ক্রিয় দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। দেশটির বিদ্যুৎ ও ইস্পাত শিল্পকে লক্ষ্য করে চালানো এই হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরানের অর্থনীতি। বিশেষ করে ইস্পাহান ও আহভাজের বিশাল ইস্পাত কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষের কর্মসংস্থান এখন হুমকির মুখে। এমন পরিস্থিতিতে পরমাণু চুক্তি নিয়ে নতুন করে ভাবছে ইরান। ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জেরে ক্ষুব্ধ দেশটির রাজনীতিবিদরা। তারা সাফ জানিয়েছেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি বর্তমানে ইরানের জন্য অর্থহীন হয়ে পড়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাইর অভিযোগ, এই চুক্তি ইরানকে কোনো সুরক্ষাই দিতে পারেনি। ফলে পার্লামেন্টে এনপিটি থেকে নাম প্রত্যাহারের একটি বিশেষ বিল উত্থাপন করা হয়েছে, যা পাশ হলে ইরান আর আন্তর্জাতিক পরমাণু বিধিনিষেধের তোয়াক্কা করবে না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছে তেহরান। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসিকে ইরানে চলমান আগ্রাসনের অংশীদার হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা। তাদের অভিযোগ, গ্রোসির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট শত্রুদের ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালাতে উৎসাহিত করছে, যা পুরো অঞ্চলকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ইরান বলছে, এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার অর্থ এই নয় যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে, বরং এর মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের ছদ্মবেশে ইরানের ভেতরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসক গোষ্ঠীর অব্যাহত গোয়েন্দাগিরি বন্ধ করা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের স্থল অভিযানের পরিকল্পনার খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। ডোনাল্ড ট্রাম্পের এমন সিদ্ধান্ত অত্যন্ত বিপজ্জনক হবে বলে মত তাদের। ইরানে কয়েক সপ্তাহ ব্যাপী বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। খবরটি প্রকাশ্যে আসার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। তাদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধের তীব্রতা বাড়ানোর সিদ্ধান্ত নেন, তবে এটি চলমান সংঘাতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। মার্কিন কর্মকর্তারা আরও জানান, সম্ভাব্য এই স্থল অভিযান কোনো সর্বাত্মক আক্রমণ বা দখলদারিত্ব হবে না, বরং এতে স্পেশাল অপারেশন ফোর্স এবং প্রচলিত পদাতিক বাহিনীর সমন্বয়ে অতর্কিত অভিযান চালানো হতে পারে। অত্যন্ত সংবেদনশীল এই সামরিক পরিকল্পনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে কাজ করছে ওয়াশিংটন। রোববার মার্কিন রণতরী ইউএসএস ত্রিপোলির নেতৃত্বাধীন একটি ইউনিটের অংশ হিসেবে আরও ৩৫০০ মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছান। যদিও এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন তিনি কোথাও সেনা পাঠাচ্ছেন না। গেল এক মাসে মধ্যপ্রাচ্যে সংঘাতে বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন। ৭টি দেশে ইরানি ড্রোন ও মিসাইল হামলায় ৩ শতাধিক মার্কিন সেনা আহত হয়েছেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।
ইরানে স্থল অভিযান পরিচালনায় ট্রাম্প প্রশাসনের 10,000 সেনা পাঠানোর পরিকল্পনাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন যুদ্ধ বিশেষজ্ঞরা। তারা বলছেন, ইরান যুদ্ধে সফল হতে 10 লাখের মতো সেনা প্রয়োজন। বিশেষ করে রাশিয়া ইরান সামরিক সম্পর্ক যে কোনো মুহূর্তে যুদ্ধের চিত্র বদলে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ইরানে বিমান হামলা চালিয়েও শান্ত হচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে 10,000 সেনা পাঠিয়ে স্থল অভিযানের পরিকল্পনার কথা জানান তিনি। এতে ট্রাম্পের দূরদর্শিতার অভাব নিয়ে আবারও প্রশ্ন উঠছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, 9 কোটির বেশি জনসংখ্যার একটি দেশের বিরুদ্ধে এমন সীমিত বাহিনী পাঠানো বাস্তবসম্মত নয়। এতে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের উদাহরণ উঠে আসছে বারবার। ইরাক যুদ্ধের সময় প্রায় 1,85,000 মিত্রসেনা এবং কয়েক লাখ সশস্ত্র যোদ্ধা মিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়নি। 35,000 সেনা নিয়েও আফগানিস্তানের ছোট একটি প্রদেশ হেলমান্দ দখল করা সম্ভব হয়নি। সেখানে আকার ও জনসংখ্যায় বহুগুণ বড় এবং শক্তিশালী ইরানে সফল হামলা চালাতে হলে প্রায় 10 লাখের মতো সেনা প্রয়োজন হবে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। যুদ্ধ বিশেষজ্ঞরা আরও বলছেন, পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন নৌবহরগুলো খার্ক দ্বীপের মতো কৌশলগত কিছু এলাকা দখলে সক্ষম হওয়ার সম্ভাবনা থাকলেও ইরানে উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জামের কাছে ধোপে টিকবে কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। বিশেষ করে রাশিয়া যদি তাদের ড্রোন কৌশল ইরানকে দেয়, তবে যুদ্ধের চিত্র দ্রুত বদলে যেতে পারে। এদিকে ইরানও বারবার দাবি করে যাচ্ছে যে তারা যে কোনো সামরিক হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ইরান সম্মুখ যুদ্ধের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ অবস্থায় ইরানের স্থল অভিযান পরিচালনার জন্য ট্রাম্প প্রশাসনের পরিকল্পনাকে যুদ্ধ বিশেষজ্ঞরা হাস্যকর বলে মনে করছেন। কারণ ইরানের সামরিকভাবে সফল হতে হলে ট্রাম্পকে মার্কিন সশস্ত্র বাহিনীর প্রায় প্রত্যেক সদস্যকে সেখানে মোতায়েন করতে হতে পারে। মার্কিন সশস্ত্র বাহিনীর বর্তমান সদস্য সংখ্যা 13 লাখের বেশি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকদের জানাজা সম্পন্ন হয়েছে। এতে অংশ নেন শত শত মানুষ। রোববার দেশটির শরীফাতে তাদের শেষ বিদায় জানাতে জড়ো হন শোকাহতরা। শ্রদ্ধা জানানোর পাশাপাশি আন্তর্জাতিক মহলে এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়ে তদন্তের দাবি তোলেন তারা। একই সঙ্গে ভয় না পেয়ে যুদ্ধ পরিস্থিতি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে কাজ করে যাবেন বলেও অঙ্গীকার করেন তারা। গত শনিবার ইসরায়েলি আগ্রাসনে লেবাননে 3 সাংবাদিক নিহত হন। এ হামলার মধ্য দিয়ে প্রথমবার কোনো সাংবাদিককে হত্যার কথা স্বীকার করে তেল আবিব। আন্তর্জাতিক সময় আরও থাকছে, ইউক্রেনে রুশ হামলায় নিহত 5, আহত 14। বেলগরোদে পাল্টা আক্রমণ কিয়েভের। যুদ্ধে অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের প্রতিযোগিতা চলছে মত বিশ্লেষকদের। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ট্রাম্পের যুদ্ধনীতিতে তার দেশে অভ্যন্তরীণ অসন্তোষের পাশাপাশি পারমাণবিক তেজস্ক্রিয়তার ঝুঁকি এবং শরণার্থী সমস্যা প্রকট হচ্ছে, যা বিশ্বকে এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যের মানচিত্রে সীমাবদ্ধ নেই। এই সংঘাতে সবচেয়ে বড় আঘাত লেগেছে বিশ্ব অর্থনীতিতে। তেহরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে। প্রতিদিন বিশ্ব বাজারের প্রায় 20% অপরিশোধিত তেল এই পথ দিয়েই যায়। এখন সেই সরবরাহ বন্ধ, আর এতে করে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $120 থেকে $180 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের রাজনৈতিক ফাঁদে পা দিয়েছেন। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম 30 থেকে 40% বেড়ে যাওয়ায় সাধারণ ভোটারদের ক্ষোভ এখন তুঙ্গে। 60% আমেরিকান এখন ট্রাম্পের এই যুদ্ধনীতির বিরুদ্ধে। এছাড়া গ্লোবাল সাপ্লাই চেইন বা পণ্য সরবরাহ ব্যবস্থায়ও ধস নামতে শুরু করেছে। জ্বালানির দাম বাড়ায় জাহাজ ও বিমান ভাড়া এখন আকাশচুম্বী। চাল থেকে শুরু করে কৃষি পণ্য সবই এখন বন্দরে আটকে আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সতর্ক করেছে যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি আরও 1.2% বেড়ে যাবে, যা দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। গবেষকরা বলছেন, এ যুদ্ধে ভয়ঙ্কর পরিবেশগত ও পারমাণবিক ঝুঁকি তৈরি হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে নিয়মিত হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এবং বিশেষজ্ঞরা আতঙ্কিত যে নাতাঞ্জ বা বুশেহরের মতো স্থাপনায় বড় কোনো বিস্ফোরণ ঘটলে তেজস্ক্রিয়তা শুধু ইরানে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে। আর এ ধরনের ঘটনা ঘটলে তা হবে ইতিহাসের অন্যতম বড় মানবসৃষ্ট পরিবেশগত বিপর্যয়।
যুদ্ধের কারণে ইরান, লেবানন এবং গাজার লাখ লাখ মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। নতুন করে কয়েক কোটি শরণার্থী তৈরি করেছে। ইউরোপ এবং প্রতিবেশী দেশগুলোতে শরণার্থীর এই ঢল সামাজিকভাবে দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা। এই যুদ্ধ ইতোমধ্যেই বিশ্বকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে রাশিয়া ও চীনের পরোক্ষ সমর্থনপুষ্ট ইরান। এই মেরুকরণ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শেখ সাদি মারজান, সময় সংবাদ। ইরান যুদ্ধের প্রভাবে এলপিজি সংকটে পড়েছে ভারতের বিভিন্ন অঞ্চল। রাতভর লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না সিলিন্ডার। তবে ব্যবসায়ীরা বলছেন কালো বাজারের উদ্দেশ্যে বেশি পরিমাণ মজুত করতে চাইছে কিছু অসাধু। সরকার বলছে দেশে জ্বালানি ঘাটতি নেই। তীব্র এলপিজি সংকটে ভারতের বিভিন্ন অঞ্চল। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাসের সিলিন্ডার। স্থানীয় সময় শনিবার মহারাষ্ট্রের ভিওয়ান্ডি শহরে একটি এলপিজি ডিলারশিপের সামনে রাতভর লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাসিন্দাদের। অন্য শহর থেকে কাজ করতে আসা শ্রমিকরা গ্যাসের সংকটে রান্না করতে পারছেন না। এ অবস্থায় ফিরে যাচ্ছেন নিজের শহরে। একই চিত্র দেখা গেছে দিল্লির বিভিন্ন অংশেও। ভারত সরকারের দাবি দেশে প্রায় 60 দিনের তেল মজুদ আছে এবং 1 মাসের এলপিজি সাপ্লাই নিশ্চিত করা হয়েছে। কোনো ঘাটতি নেই পেট্রোল, ডিজেল ও এলপিজিতে। তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা। সরকার বলছে কোনো ঘাটতি নেই, কিন্তু আজ কেন্দ্র থেকে মাত্র 300টি সিলিন্ডার দেওয়া হয়েছে। আমাদের সিরিয়াল নম্বর 302, তাই আমরা সিলিন্ডার পাইনি। এখন তারা আমাদের বাড়ি ফিরে যেতে বলছে। এলপিজি ব্যবসায়ীরাও বলছেন গ্যাসের কোনো সংকট নেই। কালোবাজারিতে বিক্রির উদ্দেশ্যে লোকজন বেশি পরিমাণে মজুত করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে ভারতে সার সংকট দেখা দিয়েছে। পাশাপাশি বাড়তি দাম নেওয়ার অভিযোগও উঠেছে। ভারতে ইউরিয়া, ডিএপি ও পটাশ সহ বিভিন্ন সারের বড় অংশই আসে বিদেশ থেকে। এর প্রায় অর্ধেক সরবরাহ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সারের অভাবে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, যার প্রভাব পড়বে খাদ্য নিরাপত্তার উপর। মধ্যপ্রাচ্য সংঘাতের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে ভারতের কৃষি খাতে। অনেক এলাকায় ইউরিয়া ও ডিএপি সারের সংকট দেখা দিচ্ছে, আর যেখানে পাওয়া যাচ্ছে সেখানে দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কিন্তু একই সময়ে ফসলের দাম না বাড়ায় উৎপাদন খরচ ও আয়ের ব্যবধান বাড়ছে। এর জেরে আর্থিক চাপে পড়েছেন চাষিরা। ভারতে ইউরিয়া, ডিএপি ও পটাশ সহ বিভিন্ন সারের বড় অংশই আসে বিদেশ থেকে। এর প্রায় অর্ধেক সরবরাহ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সৌদি আরব ডিএপির সবচেয়ে বড় সরবরাহকারী, আর ওমান ইউরিয়ার। মধ্যপ্রাচ্যের অস্থিরতা সরাসরি প্রভাব ফেলছে সরবরাহ ব্যবস্থায়। এই যুদ্ধের কারণে আমদানি বন্ধ থাকায় সহজে সার পাওয়া যাবে না, তাই এর প্রভাব কৃষিখাতে পড়বে। ইউরিয়া সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ এটি উৎপাদনে প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাসের সরবরাহেও ধাক্কা লেগেছে। কাতার থেকে আমদানি করা এলএনজি ভারতের জন্য গুরুত্বপূর্ণ হলেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। এতে সরবরাহ শৃঙ্খল আরও অনিশ্চিত হয়ে উঠেছে। কৃষকরা বলছেন সার সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে আসন্ন মৌসুমে। জুন জুলাইয়ে ধান, ভুট্টা, তুলা ও তেলবীজ চাষের সময় সারের চাহিদা সর্বোচ্চ থাকে। সরবরাহ ব্যাহত হলে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, যার প্রভাব পড়বে খাদ্য নিরাপত্তায়। যদিও স্থানীয় প্রশাসন বলছে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। সাধারণত মার্চ থেকে মে এই সময়ে সারের বড় চালান আসে ভারতে। রাইসা জান্নাত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে ইরানের প্রতিবেশী দেশ ইরাকেও। আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে দেশটিতে জননিরাপত্তা ও অর্থনৈতিক অনিশ্চয়তা চরম আকার ধারণ করেছে। রাজধানী বাগদাদের চিরচেনা ব্যস্ত জনপদগুলোতে সাধারণ মানুষের আনাগোনা কমে গেছে। স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। অনেক দোকানদার সারাদিনে কোনো ক্রেতার দেখাই পাচ্ছেন না। আয় কমে যাওয়ায় দোকান ভাড়া ও কর্মীদের বেতন মেটাতে দিশেহারা হয়ে পড়ছেন ব্যবসায়ীরা। এর সঙ্গে পাল্লা দিয়ে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়ছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘমেয়াদী জ্বালানি ও বিদ্যুৎ সংকটের আশঙ্কায় জনমনে উদ্বেগ কাজ করছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার বোমা হামলায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 14 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহুতল ভবনও। অন্যদিকে সীমান্তবর্তী বেলগরদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় 1 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া। যুদ্ধ এখন দুই পক্ষের অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের প্রতিযোগিতায় রূপ নিয়েছে বলে মত বিশ্লেষকদের।
স্থানীয় সময় রোববার ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক শহরে গাইড বোমা হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হন, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বহুতল ভবন। কিয়েভের গভর্নর অভিযোগ করেন, বেসামরিক এলাকাগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে মস্কো। ওরেসায় মাতৃসদন ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলায়ও হতাহত হন কয়েকজন। পাল্টা জবাবে ইউক্রেন ও রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করে। বাল্টিক সাগরের উস্তলুগা বন্দরে ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা বলছে, এই হামলা রাশিয়ার জ্বালানি ও রফতানি সক্ষমতা দুর্বল করার কৌশলের অংশ। সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলেও ইউক্রেন ড্রোন হামলা চালায় বলে দাবি করেছে রাশিয়া। জবাবে ইউক্রেনের দিকে 442টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ সেনারা, যার মধ্যে 380টি ভূপাতিত বা প্রতিহত করা হয়েছে বলে দাবি কিয়েভের। যুদ্ধ এখন দুই পক্ষের অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের প্রতিযোগিতায় রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে দক্ষিণ আমেরিকায় বিশাল নৌ মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। রোববার পানামা উপকূলে গাইড মিসাইল ডেস্ট্রয়ার এবং পারমাণবিক শক্তি চালিত রণতরী নোঙর করেছে। দীর্ঘ 50 বছর পর পানামার জলসীমায় মার্কিন বিমানবাহী রণতরীর এই আগমনকে ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে এই মহড়া মূলত মিত্র দেশগুলোকে পাশে পাওয়ার এবং নিজের সামরিক শক্তি প্রদর্শনের একটি কৌশল। সাউদার্ন সিজ 2026 অভিযানের আওতায় আর্জেন্টিনা, ব্রাজিল ও চিলি সহ 10টি দেশের সঙ্গে যৌথ মহড়া চালাবে মার্কিন নৌবাহিনী। পানামায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার রোধে এই মহড়া চালানো হচ্ছে। মূলত লাতিন আমেরিকায় নিজেদের প্রভাব অটুট রাখতেই ওয়াশিংটন এই বিশাল নৌবহর মোতায়েন করেছে। রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে মার্কিন ভূমিতে আঘাত করতে সক্ষম রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, যা নিজে দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একই দিন রাশিয়ার তাস নিউজ এজেন্সির সঙ্গে দ্বিপক্ষীয় গণমাধ্যম সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কিম প্রশাসন। সরাসরি যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত হানার সক্ষমতায় আরও এক ধাপ এগিয়ে গেল উত্তর কোরিয়া। স্থানীয় সময় রোববার পিয়ংইয়ংয়ের সামরিক শক্তি প্রদর্শনে নতুন সলিড ফুয়েল রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানো হয়, যা নিজে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। নতুন প্রযুক্তির এই রকেট ইঞ্জিন আগের মডেলগুলোর তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী। সলিড ফুয়েল প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা, এগুলো দ্রুত মোতায়েনযোগ্য এবং সহজে শনাক্ত করা কঠিন। এছাড়াও পূর্ব প্রস্তুতির প্রয়োজন না থাকায় হামলার সক্ষমতাও বেশি। তবে বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার এই দাবি আংশিক অতিরঞ্জিতও হতে পারে, কারণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেমন ইঞ্জিনের স্থায়িত্ব প্রকাশ করা হয়নি। একই সাথে নতুন মেইন ব্যাটল ট্যাঙ্কও প্রদর্শন করেছে পিয়ংইয়ং। কিমের দাবি, এতে এমন সুরক্ষা ব্যবস্থা রয়েছে যা প্রায় সব অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র প্রতিহত করতে সক্ষম। এদিকে রাশিয়ার সঙ্গেও সম্পর্ক জোরদার করছে উত্তর কোরিয়া। একই দিন দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN এর সঙ্গে মস্কোর তাস নিউজ এজেন্সির একটি দ্বিপক্ষীয় গণমাধ্যম সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়। বিশ্লেষকদের মতে এটি দুই দেশের সম্পর্কে নতুন গতি যোগ করতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দক্ষিণ চীন সাগরে বিতর্কিত হুয়াংয়ান দ্বীপপুঞ্জ এর সংলগ্ন জলসীমায় সামরিক মহড়া শুরু করেছে চীন। রোববার চীনা পিপলস লিবারেশন আর্মি ওই এলাকায় নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে বিশেষ টহল পরিচালনা করে। বেইজিংয়ের দাবি, আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিহত করতেই এই শক্তি প্রদর্শন। মার্চ মাস থেকেই এই অঞ্চলে নিজেদের উপস্থিতি জোর দিচ্ছে চীনা নৌ ও বিমান বাহিনী। তারা জানায়, আইন অনুযায়ী এই জলসীমায় ট্র্যাকিং, মনিটরিং এবং অনুপ্রবেশকারীদের সতর্ক করার মতো কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। হুয়াংয়ান দ্বীপপুঞ্জকে নিজেদের অংশ দাবি করে চীন বলছে, দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। আন্তর্জাতিক সময় আরও থাকছে। 5 দশকের বেশি সময় পর আবারও চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা। আর্টেমিস 2 মিশনে যাত্রা করবেন 4 নভোচারী। 1 এপ্রিলের মধ্যে উৎক্ষেপণ। সংঘাত ঘিরে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ইসলামাবাদে বৈঠকে বসেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। রোববার বৈঠকে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলার নিন্দা জানানো হয়। একই সঙ্গে ফিলিস্তিনিদের প্রতি অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে পাকিস্তান। এর মধ্যেই গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় শিশুসহ 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খাবার, পানি ও আশ্রয়ের জন্য লাইনে দাঁড়িয়ে
ক্লান্ত গাজাবাসী। আন্তর্জাতিক দৃষ্টি ইরান যুদ্ধের দিকে সরে যাওয়ায় গাজার বাস্তবতা আরও ভয়াবহ হয়ে উঠেছে। শরণার্থী শিবিরে নোংরা পানি আর অনিশ্চয়তায় দিন কাটছে ফিলিস্তিনিদের। এর মধ্যেই উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। রোববারও খান ইউনিস ও আল-মাওয়াসি এলাকায় হামলা চালায় দখলদার বাহিনী। এতে হতাহতের ঘটনা ঘটে। এদিন মধ্যপ্রাচ্য সংঘাত ঘিরে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ইসলামাবাদে বৈঠকে বসেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে আলোচনা হয়। আঞ্চলিক উত্তেজনা কমাতে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। পাশাপাশি পাকিস্তান স্পষ্টভাবে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানের নিন্দা জানায়। বৈঠকে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে মিশরের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে সীমান্ত পথে ত্রাণ সরবরাহ এবং আন্তর্জাতিক সমন্বয়ে কায়রোর প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়। চলমান সংঘাত কমাতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত 72,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় 1,72,000 মানুষ আহত হয়েছেন। অবকাঠামোর প্রায় 90% ধ্বংস হয়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে চরম অনিশ্চিত ও বিপর্যস্ত। অর্জিতা শেহজিন, সময়। নেপালের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। স্কুল ও বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে শিশুদের ওপর চাপ কমাতে প্রাথমিক স্তরে থাকছে না কোনো পরীক্ষা। দেশটিতে বিদেশি নামে পরিচালিত স্কুলগুলোকে নাম পরিবর্তন করে নেপালি নাম দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ক্ষমতা গ্রহণের পরপরই 100 দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নেপালের বালেন্দ্র শাহ সরকার। সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে দেশটির শিক্ষা খাতকে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই স্কুল ও বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়েছে। এর পরিবর্তে 90 দিনের মধ্যে স্টুডেন্ট কাউন্সিল বা ভয়েস অব স্টুডেন্টস নামে নতুন কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সরকারের নির্দেশনায় বলা হয়েছে শিক্ষক ও অন্যান্য শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না। শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করা, সহিংসতা ও ক্ষমতার দ্বন্দ্ব কমানোর লক্ষ্যেই এমন সিদ্ধান্ত সরকারের। পরীক্ষা ব্যবস্থাতেও বড় পরিবর্তন আনছে নেপাল সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে 5ম শ্রেণী পর্যন্ত পরীক্ষা বাতিল করা হচ্ছে। এর বদলে বিকল্প মূল্যায়ন পদ্ধতি চালুর কথা বলা হয়েছে, যাতে ছোট শিক্ষার্থীদের উপর মানসিক চাপ কমে এবং শেখার প্রক্রিয়া হয় আরও স্বাভাবিক ও আনন্দমুখর। নেপালি পরিচয় জাতীয়তাবাদ উৎসাহিত করতে বিদেশি নামে পরিচালিত স্কুলগুলোকে নাম পরিবর্তনের নির্দেশও দেওয়া হয়েছে। অক্সফোর্ড, পেন্টাগন বা সেন্ট জেভিয়ার্স এর মতো বিদেশি নামধারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই বছরের শেষ নাগাদ নেপালি নাম দিতে বলেছে সরকার। তবে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। রেহানুল রানা, সময় সংবাদ। মারা গেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণানোদয়। ধারাবাহিকের শুটিংয়ের কাজে দীঘায় থাকাকালীন পানিতে ডুবে তার মৃত্যু হয়। চিরদিনই তুমি যে আমার খ্যাত এই জনপ্রিয় তারকার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। দীঘার কাছে তালসারি সৈকতে শুটিংয়ের বিরতিতে পানিতে নামার পর তিনি তলিয়ে যান বলে জানা গেছে। অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি 43 বছর বয়সী এই অভিনেতার। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয়। আফগানিস্তানে ভয়াবহ বন্যা, ভূমিধস ও বজ্রঝড়ে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 26 জন। 24 ঘন্টার এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি, সড়ক ও কৃষি জমির। প্রায় 150 ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে এবং প্রায় 80 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির 34টি প্রদেশের মধ্যে অন্তত 13টি প্রদেশ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। এখনও অনেক দুর্গত এলাকায় জরিপ চলছে। পশ্চিম, মধ্য ও উত্তর পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কায় নতুন করে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। স্পেনের বার্সেলোনা শহরের বন্দরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একাধিক কন্টেইনার ও যানবাহন। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। ব্যাহত হয় বন্দর কার্যক্রম। স্থানীয় সময় রোববার এই ঘটনা ঘটে। বন্দরের একটি ট্রেনার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যা দ্রুত ছড়িয়ে পড়ে অন্তত 20টি যানবাহনে।
ঘটনার পরপরই দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। স্থানীয় সময় বিকেল 4টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি, তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বন্দর কার্যক্রম আবার চালু হয়েছে। আন্তর্জাতিক সময় ইস্টার উৎসবের আগে ইউরোপে পরিবহনের সময় প্রায় 12 টন কিটক্যাট চকলেট চুরি হওয়ার ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা এএফপি জানায়, গত 26 মার্চ ইউরোপের একটি সড়কে চলাচলের সময় প্রায় 4,13,793টি কিটক্যাট বার বহনকারী একটি ট্রাক লুট হয়ে যায়। চুরি হওয়া এসব চকলেট ছিল কিটক্যাটের নতুন বিশেষ সংস্করণ সিরিজের অংশ। কিটক্যাটের মূল প্রতিষ্ঠান নেসলে এক বিবৃতিতে চুরির ঘটনাটি নিশ্চিত করেছে। এছাড়া চুরি হওয়া চকলেটগুলো অবৈধ বাজারে বিক্রি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। বাজারে সরবরাহে সাময়িক ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে নেসলে। আগামী 5 এপ্রিল খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব স্টার সানডে। এ উপলক্ষে ইতালিতে শুরু হয়েছে নানা প্রস্তুতি। বিস্তারিত ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ইতালিতে চলছে ব্যাপক প্রস্তুতি। এদিন যীশু খ্রিস্টের পুনরুত্থান হয়েছিল বলে বিশ্বাস করেন খ্রিস্ট ধর্মের অনুসারীরা। 5 এপ্রিল ইস্টার সানডে হলেও এক সপ্তাহ আগেই শুরু হয়েছে নানা আয়োজন। দিনটি ঘিরে সপ্তাহ জুড়ে গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা করা হয়। খাবারের তালিকায় থাকে কলম্বো, পাসকোয়ালে, পানেতান্নে সহ হরেক রকম আইটেম। এ সময় ইতালিতে লাখ লাখ পর্যটকের আগমন ঘটে। এতে স্থানীয়দের পাশাপাশি খুশি হন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। আমরা ইতালি প্রবাসী, ইস্টার সানডে বিভিন্ন দেশ থেকে অনেক লোকজন আসবে, ব্যবসা বাণিজ্য অনেকটাই ভালো হবে। I'm looking forward for next week for Easter Sunday. So please have the space to pray for yourself, have the space to pray for everyone. দিনটিতে সব পেশার মানুষের সঙ্গে পর্যটকরাও ধর্মীয় কোরাস সঙ্গীত সহ র্যালিতে অংশ নেন। সময় সংবাদ, ইতালি। দেখছেন আন্তর্জাতিক সময়। 1 ঘন্টার অন্ধকার, কিন্তু বার্তাটা বৈশ্বিক। পরিবেশ সুরক্ষায় প্রতীকী এই উদ্যোগেই একসঙ্গে নিভে যায় বিশ্বের বিখ্যাত স্থাপনাগুলোর আলো। জলবায়ু সংকটের বিরুদ্ধে সচেতনতার বৈশ্বিক আন্দোলন নামে পরিচিত আর্থ আওয়ার পালন করে ফ্রান্স, গ্রিস, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ। 1 ঘন্টার জন্য অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় বিশ্বের বেশ কয়েকটি জনপ্রিয় স্থাপনা। এই উদ্যোগ মূলত আর্থ আওয়ার নামের এক বৈশ্বিক সচেতনতা কর্মসূচির অংশ। 2007 সালে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার নামের সংগঠনটি এই কর্মসূচি চালু করে। প্রতি বছর নির্দিষ্ট দিনে স্থানীয় সময় রাত 8:30 1 ঘন্টার জন্য আলো নিভিয়ে মানুষকে পরিবেশ রক্ষায় প্রতীকী অংশগ্রহণে উৎসাহিত করা হয়। এর মূল বার্তা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার। এবারের আয়োজনেও অংশ নেয় বিশ্বের জনপ্রিয় অনেক স্থাপনা। আর্থ আওয়ার উপলক্ষে কয়েক মিনিটের জন্য অন্ধকারে ঢেকে যায় ফ্রান্সের আইফেল টাওয়ার, যা প্রতি বছরই বিশ্ববাসীর কাছে শক্তিশালী পরিবেশ বার্তা হিসেবে প্রতিফলিত হয়। বার্সেলোনার বিখ্যাত সাগ্রাদা ফ্যামিলিয়া গির্জা 1 ঘন্টার জন্য সম্পূর্ণ আলো নিভিয়ে অংশ নেয় আর্থ আওয়ারে। স্থাপনাটির অন্ধকারে ডুবে যাওয়া সচেতনতার প্রতীকী বার্তা আরও জোরালো করে। গ্রিসের অ্যাক্রোপলিস ঐতিহাসিক পাহাড়চূড়ায় অবস্থিত পার্থেনন মন্দির সহ সব স্থাপনা আলো নিভিয়ে এই কর্মসূচিতে অংশ নেয়। জার্মানির বার্লিনের ব্রান্ডেনবার্গের ঐতিহাসিক গেটও 1 ঘন্টার জন্য আলো নিভিয়ে দেয়। জলবায়ু সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে এটি হয়ে ওঠে প্রতীকী প্রতিবাদ ও সতর্কবার্তা। বছরের পর বছর ধরে আর্থ আওয়ার শুধু একটি প্রতীকী কর্মসূচি নয়, এটি বৈশ্বিক আন্দোলনের রূপ নিয়েছে। বিশ্বের শতাধিক দেশ, হাজারো শহর এবং কোটি মানুষ এতে যোগ দিয়ে পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি দেয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। 5 দশকের বেশি সময় পর আবার মানুষকে চাঁদের পথে পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বহুল প্রতীক্ষিত আর্টেমিস 2 মিশনের জন্য নির্বাচিত 4 নভোচারী চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। আগামী 1 এপ্রিলের মধ্যে এই উৎক্ষেপণ সম্পন্ন হতে পারে।
নাসার আর্টেমিস 2 অভিযানের জন্য নির্বাচিত 4 জন নভোচারী গেল শুক্রবার ফ্লোরিডায় পৌঁছান। 5 দশকের বেশি সময় পর চাঁদে আবারও মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার চন্দ্র অভিযানের জন্য নির্বাচিত 4 নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ। অন্যজন কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী জেরেমি হ্যানসন। নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে আগামী 1 এপ্রিলের মধ্যে নাসার বিশাল আকারের স্পেস লঞ্চ সিস্টেম রকেটে করে তারা মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবেন। নভোচারীরা মহাকাশের গভীরে মানুষ বহনের জন্য নির্মিত ওরিয়ন ক্রু ক্যাপসুলে ভ্রমণ করবেন। প্রায় 10 দিনের এই মিশনে নভোচারীরা উচ্চ গতিতে চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন। 4 নভোচারীর মধ্যে 3 জনের মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। রিজ ওয়াইজম্যান 2014 সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 165 দিন কাটিয়েছেন। ভিক্টর গ্লোভার 2020 সালে স্পেসএক্সের ক্রু 1 মিশনে অংশ নিয়ে 166 দিন মহাকাশে ছিলেন। ক্রিস্টিনা কচ 2019 সালে টানা 328 দিন মহাকাশে অবস্থান করে নারীদের মধ্যে দীর্ঘতম সময় থাকার রেকর্ড করেন। অন্যদিকে জেরেমি হ্যানসেনের এটি হবে প্রথম মহাকাশ যাত্রা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি লালনে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ মিলনমেলা ফোরবানার 40তম আসর বসছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। শনিবার 3 দিনব্যাপী আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় সময় বিকেলে হলিউডের ইউনিভার্সাল সিটিতে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের প্রতিনিধি সহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। লস অ্যাঞ্জেলেস থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউডে বসছে উত্তর আমেরিকার বাংলাদেশিদের মিলন মেলার 40তম আসর। চলতি বছরের 4, 5 ও 6 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শেষ হয়েছে, যেখানে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ফোবানার 40তম সম্মেলনের নানা কর্মসূচি ও দায়িত্বশীল নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়। এমন একটি যাত্রা যেখানে আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা এবং অঙ্গীকারের মাধ্যমে আমরা একটা সফল এবং স্মরণীয় কনভেনশন আয়োজন করতে পারব। ফোবানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল। এছাড়া বাংলাদেশ কনসুলেটের প্রথম সচিব ও দূতালয় প্রধান মিস আরিফা আফরিন সহ সংগঠনটির কেন্দ্রীয় ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন। আয়োজকরা জানান, বিদেশের মাটিতে বাংলাদেশের ঐতিহ্য আর সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়াই হবে এবারের কনভেনশনের মূল উদ্দেশ্য। গতকাল থেকে কয়েকটা মিটিং করেছি এবং সমন্বয় একসাথে কাজ করার একটা আহ্বান করেছি। এই প্রোগ্রামে আরো ভালো হবে, একটা বেশ প্রোগ্রাম কনভেনশন হবে। বাংলাদেশ মিলে যে সম্মেলন হয়, সর্ববৃহৎ সম্মেলন আউটসাইড বাংলাদেশ, ফোবানা ইটস এ ফেডারেশন। আপনাদেরকে আগামী সম্মেলনে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। উত্তর আমেরিকাতে বসবাসকারী সবাই নতুন প্রজন্মের জন্য এটা উৎসর্গিত হলো। আমরা লস অ্যাঞ্জেলেসে যে প্রোগ্রামটা করছি, এটা আমাদের দেশের সংস্কৃতিকে আমরা সামনে নিয়ে আসছি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলের শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যেও আঘাত, ইরানে আক্রমণ নেতানিয়াহু বাহিনীর, লেবাননে বিমান হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী নিহত। ইরানের খার্ক দ্বীপ দখলে নেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্প। সম্ভাব্য মার্কিন স্থল অভিযান ঠেকাতে প্রস্তুত তেহরানও, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি। এবং ইউক্রেনে রুশ হামলায় নিহত 5, আহত 14। বেলগরোদে পাল্টা আক্রমণ কিয়েভের, যুদ্ধে অবকাঠামো অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের প্রতিযোগিতা চলছে, মত বিশ্লেষকদের। এই ছিল আন্তর্জাতিক সময়ের পর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আলিফ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।